আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের রসায়ন ক্লাসে। অনলাইনে এটাই তোমাদের প্রথম ক্লাস। আমাদের লকডাউনের আগে আমরা তৃতীয় অধ্যায়ে পড়াশোনা করছিলাম। তৃতীয় অধ্যায়ের পরমাণুর মডেলগুলো সম্ভবত তোমাদের পড়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণুর মডেল এবং এর সীমাবদ্ধতা, এবং সেই সাথে বোরের মডেলের সীমাবদ্ধতা এবং সাফল্য। এবং বোরের মডেলের মধ্যে তোমরা কিছু সূত্র পেয়েছো, সেই সূত্রগুলো থেকে কিছু অঙ্ক আসতে পারে। এর জন্য সূত্রগুলো এবং প্রতিটা সূত্রের প্রতিটা টার্ম তোমরা খুব ভালোভাবে পড়বে। আগের পড়ার সূত্র ধরেই আমি আজকের ক্লাসটা শুরু করব। তোমাদের যেটা পড়া থাকবে সেটা হলো রাদারফোর্ডের মডেল এবং তার সীমাবদ্ধতা, মানে পরমাণুর যতগুলো মডেল আছে, বোরের পরমাণু মডেল, তারপর হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে তোমাদের যেই ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, তারপর কক্ষপথের ইলেকট্রন কী পরিমাণ ঘুরবে, তার যে বেগ, তারপর প্লাঙ্কের ধ্রুবক, কোয়ান্টাম সংখ্যা, এসব নিয়ে যে সূত্রটা রয়েছে সেই সূত্র সম্পর্কিত কিছু অঙ্ক আসতেও পারে। আবার বোরের পরমাণু মডেলের এই চিত্রটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, কারণ এই চিত্রটা দিয়েই অনেক সময় উদ্দীপকটা দেয়া থাকে, এবং উদ্দীপকটা দিয়ে তোমাকে বলা হয় উপরে যে চিত্রটা দেওয়া হচ্ছে এই মডেলটির সীমাবদ্ধতা বা এই মডেলটি আলোচনা করো। তাহলে আমাকে চিত্র দেখে আসলে বুঝতে হবে কোনটি বোরের মডেল এবং কোনটি রাদারফোর্ডের মডেল। বোরের মডেলে শক্তির শোষণ এবং বিকিরণের একটা ঘটনা থাকবে, কিন্তু রাদারফোর্ডের মডেলে ধরনের কিছু থাকবে না। আবার দেখো, বোরের মডেলে আমাদের যেই শোষিত বা বিকিরিত শক্তিটা হচ্ছে তার একটা পরিমাণ হচ্ছে এইচ মিউ ইজিক্যাল টু এইচ সি ডিভাইডেড ল্যামডা। এখানে সি হচ্ছে আলোর বেগ, এবং মিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এখানে দেখো কম্পাঙ্কের যে একক সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 অথবা হার্স, আর বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এর একক হচ্ছে মিটার। এবং সবসময় তোমরা জানবে যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তির স্তরে যায় তখন তারা শক্তি শোষণ করে নেয়, আবার ঠিক যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন তারা সেই শোষিত শক্তিটাই বিকিরণ করে। ঠিক যে পরিমাণ শক্তি সে শোষণ করবে ঠিক সেই পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। এই পড়াগুলো আমরা ক্লাসে পড়েছিলাম। তারপর তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেওয়া যে রাদারফোর্ডের মডেল এবং বোর মডেলটা চিত্রসহ তোমরা খুব ভালোভাবে ব্যাখ্যাটা পড়বে এবং চিত্রটা খুব ভালোভাবে মনে রাখবে উদ্দীপকটা বোঝার জন্য। কারণ রাদারফোর্ডের মডেল থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমার মডেলের ছবিটা হবে অনেকটা এরকম। আমাদের রাদারফোর্ডের মডেলের শুধুমাত্র নিউক্লিয়াস, ইলেকট্রন এবং তার কক্ষপথগুলো বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে এ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। এটাই ছিল সীমাবদ্ধতা, এই কারণে রাদারফোর্ডের মডেলটা হচ্ছে এরকম। আর বোরের মডেলের ক্ষেত্রে কক্ষপথের একটা ধারণা দেওয়া হয়েছে যে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘোরে, এ কারণে বোরের মডেলের চিত্রটা একরকম। আবার সীমাবদ্ধতার চিত্র রয়েছে, ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হয়ে যাচ্ছে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী। এই চিত্রটা ব্যবহার করেও তোমাকে উদ্দীপকে বলা হতে পারে যে উদ্দীপকে কোন পরমাণু মডেলের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। এ কারণে চিত্রগুলো একটু ভালোভাবে পড়বে এবং প্রতিটা পয়েন্ট, রাদারফোর্ডের মডেলের প্রতিটা পয়েন্ট পড়ে প্রতিটা পয়েন্ট ধরে সীমাবদ্ধতা এবং বোরের মডেলের প্রতিটা পয়েন্ট ধরে সীমাবদ্ধতা এবং সাফল্য দুটাই তোমরা খুব ভালোভাবে পড়বে। এবং সূত্র যেই দুটার কথা বললাম এই দুটা সূত্র খুব ভালোভাবে পড়ে তোমরা অঙ্কের জন্য প্রস্তুত থাকবে, যদি কোনো কারো সময় অঙ্ক চলে আসে যাতে তোমরা অঙ্কটা করতে পারো, এবং সবগুলোর একক খুব ভালোভাবে খেয়াল রাখবে। এবং প্লাঙ্কের ধ্রুবকটা তোমরা মুখস্থ করে ফেলবে। প্লাঙ্কের ধ্রুবকের মানটা প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। বোরের মডেলের সাফল্যতা পড়বে এবং সীমাবদ্ধতা পড়বে। এরপর আসো আমাদের মডেলগুলোর পরে আসে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রনগুলো আসলে কতগুলো শক্তি স্তরে বিভক্ত থাকে। আমরা প্রত্যেকটা শক্তি স্তরকে সংজ্ঞায়িত করার জন্য যে শক্তি স্তরগুলো কী আসলে কিভাবে বুঝবো এই শক্তি স্তরটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এই জিনিসটা বোঝার জন্য আমাকে কতগুলো নাম্বারের প্রয়োজন হয় যেগুলোকে বলা হয় কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 নাম্বার,
3 নাম্বার হলো আমাদের ম্যাগনেটিক অথবা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং 4 নাম্বার হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় অথবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বার হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাগুলো মধ্যে আমাদের শুধুমাত্র 9-10-এর আমাদের এই রসায়নটা পড়তে শুধুমাত্র আমাদের 2টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানবো, সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের m দিয়ে এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের l দিয়ে। এবার আসো আমরা শক্তি স্তরগুলোকে কীভাবে ভাগ করব। নিউক্লিয়াসের একদম সবচেয়ে নিকটবর্তী যেই শক্তি স্তরটা থাকবে, তোমরা পরমাণুর কোনো মডেল আঁকলে সবসময় খেয়াল করবে পরমাণুর একটা কেন্দ্র থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, এবং এর বাইরে বৃত্তাকার কক্ষপথে প্রোটনের ঠিক সমান সংখ্যক ঋণাত্মক চার্জ ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আমাদের যে শক্তি স্তরগুলো রয়েছে, শক্তি স্তরগুলোকে ডিফাইন করার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা দরকার, এবং সেই সাথে প্রত্যেকটা শক্তি স্তরকে আমি বিভিন্ন শেল দিয়ে আলাদা করব। যেমন কে শক্তি স্তরের জন্য n এর মান হচ্ছে n সমান 1। আবার কে শক্তি স্তরে কে শেল, তারপরে হচ্ছে আমাদের এল শেল, তারপর হচ্ছে এম শেল, তারপর হচ্ছে এন শেল। এই হলো আমাদের 4টা শেল। এরপরেও আরও শেল রয়েছে, তবে দেখা যায় যে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে সাধারণত আলোচনা করি, সেই ইলেকট্রন বিন্যাসগুলো সাধারণত এই 4টা এবং সর্বোচ্চ 5টা শেলের মধ্যেই কভার হয়ে যায় আমাদের আলোচনাটা। কে যে শেলটা, সেই শেলের বা শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার মান হয় n সমান 1। এল যে শক্তি স্তরটা, সেটার জন্য কোয়ান্টাম সংখ্যার মান হয় n সমান 2। এম এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান হয় n সমান 3। এন এর জন্য হয় n সমান 4। অর্থাৎ কে হলো প্রথম শক্তি স্তর, এল হলো দ্বিতীয় শক্তি স্তর, এম হলো তৃতীয় শক্তি স্তর এবং এন হলো চতুর্থ শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াস পেলাম, আমরা 4টা শক্তি স্তর সম্পর্কে ধারণা পেলাম। এখন কথা হলো আমার যে ইলেকট্রনগুলো থাকবে, সেখানে কয়টা ইলেকট্রন কোন শক্তি স্তরে কীভাবে থাকবে। এর জন্য একটা সূত্র রয়েছে যে কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে, সেটার জন্য একটা সূত্র হচ্ছে 2n²। n এর মান কিন্তু তুমি জানোই, কে শেলের জন্য 1, তাহলে 2 × 1² সমান 2টি। তাহলে এল শক্তি স্তরের জন্য খুব সহজেই আমরা সূত্রটা ব্যবহার করে বের করতে পারবো। n এর মান 2 বসিয়ে দিব, তাহলে পেয়ে যাচ্ছি 8। আবার এম শেলের জন্য n এর মান যদি 3 হয়, তাহলে সেটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 18। n এর মান যদি 4 হয়, তাহলে আমরা পাচ্ছি 32। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে 8টি, চতুর্থ শক্তি স্তরে 18টি এবং তৃতীয় শক্তি স্তরে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো তোমাদের বইয়ে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাসগুলোকে হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাসকে মৌলগুলোকে কে শেল, এল শেল এবং এম শেলের অনুপাতে আমরা এটা ভাগ করেছি, এবং এটা সম্ভবত ক্লাস 8-এর একটা পড়া। মানে এই পর্যন্ত আমরা ক্লাস 8-এ একটা জ্ঞান নিয়ে এসেছি, যে পরমাণুর গঠন চ্যাপ্টারটা যখন ক্লাস 8-এ পড়েছিলাম, তখন আমরা এখানে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ঠিক এই ধরনের ধারণা পেয়েছিলাম যে প্রথম শক্তি স্তর কয়টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা। তো ক্লাস 9-এ এসে আমরা এই ধারণাটাকে আরেকটু বিস্তারিত করব। এখন আমরা জানবো যে প্রথম শক্তি স্তরে যে একটা ইলেকট্রন থাকলো, সেই একটা ইলেকট্রনটা কোন অরবিটাল বা কোন উপশক্তি স্তরে থাকতে পারে সেটা সম্পর্কে দেখব। অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরের আবার উপশক্তি স্তর রয়েছে, সেটা সম্পর্কে আমরা এখন জানব। এখন আমরা প্রধান শক্তি স্তরের ধারণা শুনলাম, প্রধান শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সেটাও জানলাম। এখন আমরা জানবো উপশক্তি স্তর সম্পর্কে। আমরা যদি একটু এই অনুচ্ছেদটা একটু পড়ি, আমরা দেখেছি প্রধান শক্তি স্তর n দিয়ে চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপস্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরগুলোকে l দ্বারা চিহ্নিত করা হয়। আমি আগেই বলেছিলাম যে আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যা লাগে, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে, সেটা দিয়ে প্রকাশ উপশক্তি স্তর। আর n যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা দিয়ে আমরা প্রকাশ করি শক্তি স্তর। তোমাদেরকে আসলে বইয়ে কোয়ান্টাম সংখ্যা এই ধরনের সংজ্ঞা আসবে না, যে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে, বা কোয়ান্টাম সংখ্যা শব্দটাও হয়তো তোমরা বইয়ে খুঁজে পাবে না।
তবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা হয়তো পরবর্তীতে গিয়ে পরবর্তী বড় ক্লাসগুলোতে গিয়ে আমরা এই সম্পর্কে জানব, তখনই তোমরা জানতে পারবে যে এন এল এগুলার আবার নির্দিষ্ট নাম আছে, সেটা কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের শক্তি স্তরকে নির্দেশ করছে, প্রধান শক্তি স্তরকে নির্দেশ করছে এন, এবং উপশক্তি স্তরকে নির্দেশ করছে এল। এল এর মান কি হবে? এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এন এর মান যাই থাকবে, ধরো এন এর মান 2 হলো, তাহলে এল এর মান হবে 0 এবং 2 থেকে 1 বিয়োগ করা হবে 2 - 1, তাহলে 1, তাহলে এল এর মান হবে 0 এবং সেই সাথে 1, অর্থাৎ এল এর মানের সবসময় একটা 0 থাকবে এবং n-1 পর্যন্ত হতে থাকবে। ঠিক আছে, 0 থেকে n-1 পর্যন্ত। আমরা এটা সম্পর্কে একটু পরে পড়ব। উপশক্তি স্তরগুলোকে দেখো কতগুলো নাম দেওয়া হয়েছে, S, P, D, F। এখন S দিয়ে কি বোঝায়? S দিয়ে বোঝায় শার্প, SHARP, শার্প। P দিয়ে প্রিন্সিপাল, D দিয়ে ডিফিউজ, DIFFUSE, ডিফিউজ। F হচ্ছে ফান্ডামেন্টাল, FUN, ফান, DA, ফান্ডামেন্টাল, MEN, TAL, টাল, ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এটাও তোমাদের পরীক্ষার জন্য কোনো দরকার নেই, আমি শুধুমাত্র জানার জন্য বললাম যে এই জিনিসগুলো আসলে এভাবে নামকরণ করা হয়েছে। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য এল এর মানগুলো দেওয়া হলো। ধরো এন এর মান যখন 1, যখন কে শেলে রয়েছে প্রধান শক্তি স্তর, তখন এল এর মান হবে 0 এবং এর জন্য যে অরবিটালটা হবে সেটা হচ্ছে 1s। এন এর মান যখন 2 হচ্ছে তখন এল এর মান হচ্ছে 0 এবং 1, অর্থাৎ n সমান 2 মানে হচ্ছে এল এর মান হতে হবে 2টি, মানে এটা নয় যে এল এর মান তখন 2 হবে, এল এর মান হবে মান বোঝাচ্ছে না, n সমান 2 দিয়ে বোঝাচ্ছে যে এলে আমি 2টা মান পাবো, সেই 2টা মান হচ্ছে 0 আর 1। n সমান যখন 3 তখন হচ্ছে 0, 1, 2। n সমান যখন 4 তখন মান হচ্ছে 0, 1, 2, 3 এবং 0-র জন্য সবসময় 1s অরবিটাল, যেহেতু 2 দ্বিতীয় শক্তি স্তরের জন্য 2s, 2p, তৃতীয় শক্তি স্তরের জন্য 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, চতুর্থ শক্তি স্তরের জন্য ঠিক তেমনিভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস দরকার হয়। তোমরা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের প্রথম শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত আমাদের যে শক্তি স্তরগুলো হচ্ছে, যেমন n সমান 1, তাহলে শক্তি স্তর অনুযায়ী এল এর মান হচ্ছে, উপশক্তি স্তর এল এর মান হচ্ছে 0, এল অনুযায়ী অরবিটালের নাম হচ্ছে s এবং অরবিটালের সেই প্রতীকটা হচ্ছে 1s। খেয়াল করো, এবং অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সেটার জন্য একটা নতুন সূত্র দেখছি, 2 × 12 + 1, আর এটা হচ্ছে আমাদের অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ একটা শেলে বা শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে শুধুমাত্র তার সংখ্যাটা আমরা এখানে জানতে পারবো। আর এই সূত্র থেকে জানতে পারবো যে 1s অরবিটালে, 2s অরবিটালে, 2p অরবিটালে আলাদাভাবে কতটা ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো দ্বিতীয় শক্তি স্তর 2-তে আমার যখন n এর মান 2, তখন l এর মানও 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 অরবিটাল, একটা 0-র জন্য সবসময় s অরবিটাল হবে আর 1-এর জন্য p অরবিটাল হবে। 2s, 2p, কেন? কারণ দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কথা হচ্ছে, এই কারণে অরবিটালগুলো 2s, 2p দিয়েই হবে। এবং সূত্রে যখন মান বসাবো, এল এর মান এখানে হচ্ছে আমাদের s এর জন্য 0 আর p এর জন্য হচ্ছে 1, সেক্ষেত্রে আমার 2 পাবো আর হচ্ছে 6, আর 2 আর 6 দিয়ে 8। এটা আমরা 2 × n² সূত্রে যদি আমি 2টা বসাই তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমি 8টা ইলেকট্রনই পাচ্ছি, কিন্তু 8টা ইলেকট্রন 2 + 6 এই অবস্থানে থাকে, অর্থাৎ এখানে 4 + 2 অবস্থানেও থাকতে পারতো, 2 বা অন্য যে কোনোভাবেই, বা 6 + 2, এখানে 2 + 6, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে করে আমাদের 4টা শক্তি স্তরে এই যে ছকটা আছে, এই ছকটা সবাই একটু ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। এভাবে ধরো শক্তি স্তরের মানগুলো তুমি লিখে নিবে, উপশক্তি স্তরগুলো তুমি নিজে লিখবে, সেই অনুযায়ী অরবিটালগুলো বসাবে, অরবিটালের প্রতীক দিবে, অরবিটালের সূত্র অনুযায়ী সংখ্যাগুলো বের করবে এবং মোট ইলেকট্রন সংখ্যাটা তুমি, অর্থাৎ এই ছকটার স্টার্টিং পয়েন্টটা শুধুমাত্র প্রথম যে কলামটা সেটা তুমি নিয়ে স্টার্ট করবে, তারপরে বাকি প্রত্যেকটা কলাম তুমি নিজে অঙ্ক করে এবং খুব বড় ধরনের অঙ্ক নয়, খুবই ছোট অঙ্ক, এই অঙ্কগুলো করে তোমরা সেই সূত্রগুলো বের করার চেষ্টা করবে।
এবার দেখো বইয়ের এই ছকটাকে আমি একটু হাতে লিখে একটু সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ধরো আমাদের প্রথম যে শেলটা সেটা হচ্ছে কে শেল, এরপরের শেল হচ্ছে এম, এরপর শেল হচ্ছে এল, তারপর এম, তারপর হচ্ছে আমাদের এন শেল। এটা আমরা জানি। এবার আমি প্রত্যেকটা শেলের জন্য প্রধান শক্তি স্তরের মানটা লিখব। এন সমান 1, এন সমান 2, এন সমান 3, এন সমান 4। এটা লেখার পরে আমি প্রত্যেকটা শক্তি স্তরের জন্য এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের ধারণা দিচ্ছে যেই কোয়ান্টাম সংখ্যাটা এল এর মানটা লিখব। এন সমান 1 মানে হচ্ছে এল এর মান হবে একটা, এবং সেটা অবশ্যই শূন্যকে নিয়ে হতে হবে, 0। এন সমান 2 তার মানে এল এর মান হবে 0 আর 2 - 1 মানে 1। এন সমান 3 মানে 0, 3 - 1 এবং 3 - 2, এভাবে করে করে যতক্ষণ পর্যন্ত আমার আর মাইনাস করা সম্ভব হয় না ততক্ষণ পর্যন্ত নিতে হবে। 3 - 1 হলে 2, 2 - 1 হলে আবার 1, তাহলে 0, 1, 2, আর 1 থেকে মাইনাস করলে 0 মানটা তো আমার আগে থেকেই আছে। আমাদের কথা ছিল এল এর মানটা হবে 0 সহ 0 থেকে n-1 পর্যন্ত। এন সমান যখন 4 হবে তখন মান হবে 0, 1, 2, 3, 4 হবে না, কিন্তু দেখো 0 সহ 4টা মান হয়েছে। এবার দেখো যেহেতু প্রথম শক্তি স্তর, তাহলে 0 জন্য আমার যে উপশক্তি স্তরটা হবে সেটা হচ্ছে এস উপশক্তি স্তর, আর যেহেতু প্রথম তাহলে 1s। এল এর জন্য 0, এস, 2s, 1, p, 2p, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের কারণে এখানে 2 আর 2p বসেছে। তৃতীয় শক্তি স্তরে ঠিক একইভাবে এস, পি, ডি পর্যন্ত গিয়েছে, কারণ আমার এল এর মানটা 3টা ছিল, এবং তৃতীয় শক্তি স্তর হওয়ার কারণে এস এর আগে 3, পি এর আগে 3, ডি এর আগে 3। চতুর্থ শক্তি স্তরেও খেয়াল করো 4s, 4p, 4d এবং 4f, এবং এল এর মান এখানে 4টা পর্যন্ত গিয়েছে। এরপরে আসো যদি আমরা ইলেকট্রন সংখ্যাটা হিসাব করি, প্রথম শক্তি স্তরে কে এন এর মান যখন 1, তখন যদি আমরা সূত্রে মান বসাই তাহলে আমি মান পাচ্ছি 2। এন এর মান যখন 2, এল শক্তি স্তরে 8, এম এর জন্য 18, এন এর জন্য 32, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18তে, চতুর্থ শক্তি স্তরে 32টা করে ইলেকট্রন পাচ্ছি। এখন অরবিটাল বা উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 1s ইলেকট্রন সংখ্যা থাকবে 2 × 12 + 1। সুন্দর করে তুমি এল এর মানটা বসাবে, কারণ এস অরবিটালটা তৈরি হয়েছিল এল এর মান যখন ছিল 0, তাহলে এল এর মান এখানে 0, 2 × ব্র্যাকেটের ভিতরে 2 × 0 + 1। এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? এখানে 0 আর 1 থাকবে, তাহলে 2 × 1, 2। 2s অরবিটাল, 2s অরবিটাল ইলেকট্রন সংখ্যা কী হবে? 2s অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2 হচ্ছে, কারণ s অরবিটালের জন্য সব সময় এল এর মান হচ্ছে 0, এবং এখানে 2s হওয়ার কারণে যে আমার মানটা বেড়ে যাবে এ ধরনের কিছু না। s অরবিটালে সব সময় 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এবং এটা হচ্ছে s অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এবার p অরবিটালের ক্ষেত্রে আমি যখন সূত্রে বসাচ্ছি তখন দেখো 2 × 2 × 1 + 1, তাহলে এখান থেকে 6 বের হচ্ছে আমার ক্যালকুলেশন করে, এবং p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। একইভাবে তুমি 3pটাও বের করতে পারে, 4p বের করতে পারবে, 4s, 5s, 5p এবং এই সবগুলো 6s সবগুলো অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে s এর ধারণ ক্ষমতা হবে 2 আর p অরবিটালের ধারণ ক্ষমতা হবে 6। এবার আসো ডি অরবিটাল নিয়ে। ডি অরবিটালে এল এর মান কত হয়? ডি অরবিটালে এল এর মান হয়, ডি অরবিটালটা কখন তৈরি হয়? যখন তৃতীয় শক্তি স্তর n সমান 3 এবং এল এর মান হচ্ছে 0, 1, 2 এবং 2 যখন, তখনই আমার ডি অরবিটালটা তৈরি হচ্ছে। তাহলে এল এর মান এখানে 2, তাহলে এল এর মান যদি 2 বসাই তাহলে আমার ক্যালকুলেশন এটা বের হচ্ছে 10। তাহলে 3ডিতে আমার ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা, তাহলে এসে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা এবং ডিতে থাকতে পারে 10টা ইলেকট্রন। একইভাবে তুমি 4d এবং 5dও বের করতে পারবে। এবার আসো 4f। 4f ইলেকট্রনের ক্ষেত্রে 2 × 12 + 1 যখন হচ্ছে তখন 4f এল এর মান কখন হবে? n সমান 4 আর এল এর মান হবে 0, 1, 2, 3 এবং 3 হচ্ছে 3 এর জন্যই আমার 4f অরবিটালটা সৃষ্টি হয়েছে, তাহলে এল এর মান হচ্ছে তখন 3 এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমি 4f এর মান পাচ্ছি 14, অর্থাৎ 4f অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। এবার একটু সাজিয়ে যদি আমরা লিখি, দেখো 1s অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা এবং এটা লেখার সময় আমরা s এর উপরে স্কয়ার হিসেবে লিখব। 2s অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা, লেখার সময় স্কয়ার দিয়ে লিখব। 2pতে থাকতে পারে সর্বোচ্চ 6টা, উপরে 6 লিখব, p এর উপরে 2
তারপর পিটা হবে ছোট হাতের এবং এর উপরে সুপারস্ক্রিপ্ট হিসেবে আমাদের 6টা থাকবে। এরপর আমার তৃতীয় শক্তিস্তর অরবিটাল হচ্ছে 3টা, 3s 3p 3d, s অরবিটালে 2, p অরবিটালে 6, d অরবিটালে 10। এবং চতুর্থ শক্তি স্তরে আমার 4টা অরবিটাল 4s 4p 4d 4f, s অরবিটালে 2টা, 4pতে 6টা এবং 4dতে 10টা এবং 4f এ 14টা। এবার একটু ভেঙে ভেঙে যদি আমরা যোগ করে দেখি, প্রথম শক্তি স্তরে 2টা, ঠিক আছে। আমরা কে শেলে কিন্তু n এর মান থেকে আমরা পেয়েছিলাম কে শেলে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরে L থেকে পেয়েছিলাম দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে এবং উপশক্তি স্তরের ধারণা থেকে আমরা জানলাম সেটা 2 + 6 অবস্থানে থাকে এবং 2s এবং 2p দুইটা অরবিটালের সৃষ্টি হয়। এখানে কিন্তু 2d অরবিটালের সৃষ্টি হচ্ছে না। পরীক্ষায় প্রশ্ন আসে কেন দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল সৃষ্টি হলো না? কারণ আমাদের d অরবিটাল সৃষ্টি হতে হলে L এর মান অবশ্যই 2 হতে হবে এবং এখানে দ্বিতীয় শক্তি স্তরে L এর মান 2 হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে 2d অরবিটালটা কখনোই সম্ভব নয়। আবার তোমাকে প্রশ্ন করা হয় 1s যদি হয় তাহলে 1p এর অস্তিত্ব আছে কিনা, মানে তোমাদের এ ধরনের প্রশ্ন আসে যে অরবিটালগুলো তুমি দেখতে পাচ্ছ এই অরবিটালগুলো বাদ দিয়ে যে অরবিটালগুলো আসলে হলো না, যেমন এখানে p অরবিটাল নেই প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কোনো d অরবিটাল নেই, তৃতীয় শক্তি স্তরে কোনো f অরবিটাল নেই, চতুর্থ শক্তি স্তরে ধরো সবগুলোই আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে 1p অরবিটালের অস্তিত্ব আছে কি নাই, 2d অরবিটালের কোনো অস্তিত্ব আছে কি নাই, 3f অরবিটালের কোনো অস্তিত্ব আছে কি নাই, এবং প্রত্যেকটার ব্যাখ্যা একই হবে যে আমার প্রধান শক্তি স্তর সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান দিয়ে তোমাকে ব্যাখ্যাটা করতে হবে যে L এর মান কত হলে কোন কোন অরবিটাল হতে পারে। এবং এই কারণেই দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নেই, তৃতীয় শক্তি স্তরে 3f অরবিটাল নেই এবং প্রথম শক্তি স্তরে 1p অরবিটাল নেই। এবার ইলেকট্রনের সংখ্যাগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 8, এখানে হচ্ছে 2 + 6 + 10 18, এখানে 2 + 6 + 10 + 14 32। এবার দেখো আমাদের প্রথম যে হিসাবটা করেছিলাম কে অরবিটালে 2টা, L অরবিটালে 8টা, M অরবিটালে 18টা, N অরবিটালে 32টা, আমরা সেটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মিলে গেল। এই হলো আমাদের অরবিটালের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে বসাবো সেটা সম্পর্কে, কোন অরবিটালে কতটুকু পর্যন্ত ইলেকট্রন থাকবে সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা। আশা করি সবাই যে পড়াগুলো দিয়েছি, যেমন পরমাণুর মডেলগুলো তোমাদেরকে পড়তে বলেছি এবং কতগুলো ছকের কথা বললাম, এই ছকগুলো তোমরা নিজেরা বাসায় তৈরি করবে, তখনই তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হবে। আর যদি ছকটা নিজে তৈরি না করতে পারো, যেখানে যেখানে আটকাবে ওই আটকানো জায়গাটা ধরেই আবার চেষ্টা করবে এবং একসময় দেখবে অবশ্যই পারবে। কিন্তু যদি ছেড়ে দাও, পড়াশোনা এমন একটা জিনিস, চেষ্টাটা যদি ছেড়ে দাও তাহলে পড়াশোনাটা হবে না। যতক্ষণ না পারবে ততক্ষণ চেষ্টা করবে, এমন চেষ্টা করতে করতেই একসময় তুমি পারবে। চেষ্টাটা ছেড়ে দিলে পড়াশোনাটা আর হবে না। ঠিক আছে, আশা করি সবার ক্লাস ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।